হ্যালো ওয়ান ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রতিষ্ঠা ডিভিশন অ্যান্ড ট্রেনিং। আজকে আমরা নিয়ে চলে এসেছি কেমিস্ট্রির আরও একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হলো কি তেজস্ক্রিয়তা। বেসিক্যালি এই যে আমরা আমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দেখি যে নিউক্লিয়ার বিভাজন কাকে বলে, নিউক্লিয়ার সংযোজন কাকে বলে, নিউক্লিয় বিভাজন বা সংযোজন কোথায় কোথায় দেখতে পাওয়া যায়, তাদের রাসায়নিক বিক্রিয়াগুলো আমার কী ধরনের হয়, তেজস্ক্রিয়তার একক আমার কি, কারা আবিষ্কার করলেন তেজস্ক্রিয়তা, বা তেজস্ক্রিয়তা জিনিসটাই বা আমার কি, হোয়াট ডু ইউ মিন বাই রেডিও অ্যাক্টিভিটি। এই প্রত্যেকটা টপিক বা এই প্রত্যেকটা সিচুয়েশনশিপ থেকে আমাদের বারবার এক্সামে প্রিভিয়াস ইয়ার নিয়ে নেওয়া কোশ্চেন চলে এসছে, বা আপকামিং এক্সামগুলোতেও কিন্তু এই টপিকগুলো থেকে বারবার ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু আমাদের এক্সামে তৈরি হবে। তো আজকে আর দেরি না করে স্টার্ট করা যাক তাহলে আমাদের তেজস্ক্রিয়তা। কেমিস্ট্রির প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে তোমরা অবশ্যই প্লেলিস্টটায় ক্লিক করে দেখতে পারো, আই বাটনটায় দেওয়া রয়েছে। যেই প্লেলিস্টের মধ্যে তোমরা কিন্তু কেমিস্ট্রির প্রিভিয়াস ক্লাসগুলোকে আপলোডেড পেয়ে যাবে। এছাড়া এই ক্লাসগুলোর পিডিএফ পেতে তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কের মধ্যে ক্লিক করলেই কিন্তু পিডিএফগুলোকেও তোমরা অ্যাপিল করতে পারবে। তাহলে আজকে আমাদের টপিকটা কি, তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি। একদম প্রথমে আমরা চলে আসি হোয়াট ডু ইউ মিন বাই তেজস্ক্রিয়তা। দেখো, তেজস্ক্রিয়তা জানতে গেলে আমাদের এখানে একটা পয়েন্ট জানতে হয় যে কোনো পরমাণু স্টেবল কি করে হয় বা কোনো পরমাণু আবার আনস্টেবল কি করে হয়। বেসিক্যালি একটা পরমাণুর মধ্যে আমার দুটো উপাদান বর্তমান থাকে, একটা হলো তিনটি উপাদান বর্তমান থাকে, একটা হলো নিউট্রন, একটা হলো প্রোটন, আরেকটাকে আমরা কি বলি, আরেকটাকে আমরা কিন্তু ইলেকট্রন বলে চলি। তাহলে যেই পরমাণুর নিউট্রন এবং প্রোটনের রেশিওটা আমার 1.5, নিউট্রন এবং প্রোটনের রেশিওটা যদি আমার 1.5 হয় বা 1.5-এর কম হয়, তাহলে সেই অ্যাটমটাকে আমরা স্টেবল বলে চলি। আর যদি সেই নিউট্রন এবং প্রোটনের রেশিওটা আমার 1/1.5-এর বেশি হয়ে যায়, তখন সেটাকে আমরা আনস্টেবল অ্যাটম বলে চলি। তো এবারে বেসিক্যালি ধরো কোনো পরমাণু থেকে যদি আমার বা কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যদি স্বতঃস্ফূর্ত এবং নিরবচ্ছিন্নভাবে একটি আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি নির্গত হয়, তাকে বেসিক্যালি আমরা কি বলি, তেজস্ক্রিয়তা বলি। দ্যাট মিনস তুমি কোনো তেজস্ক্রিয় এলিমেন্টকে যদি খোলা জায়গায় রেখে দাও না, দেখবে সেটা থেকে কিছুক্ষণের মধ্যেই একটা আলফা পার্টিকেল বেরোলো, একটা বিটা পার্টিকেল বেরোলো বা গামা রেস বেরোলো। তার মানে সে কিন্তু স্টেবল নয়, সে কিন্তু যখন তাকে আমি খোলা জায়গায় রাখলাম সে কিন্তু একা একা বসে নেই, সে কিন্তু কিছু না কিছু করছে। সে তার দেহ থেকে আলফা বের করে দিল, সে তার দেহ থেকে বিটা বের করে দিল, সে তার দেহ থেকে গামা রে বের করে দিল। তো এইভাবে তার দেহ থেকে এক একটা অংশ বের করতে করতে একটা সময় পর কি হবে, সে তার পরিমাণের অর্ধেক হবে, আরও কিছু সময় পর কি হবে, সে তার পরিমাণের একদম নিঃশেষে চলে যাবে। তাহলে এই ঘটনাটাকে, এই দেহের মধ্যে থেকে আলফা বিটা গামা বের করার ঘটনাকেই বেসিক্যালি আমরা কি বলি, তেজস্ক্রিয়তা বলে চলি। কি বলে চলি আমরা, এই বের করার ঘটনাকেই আমরা কিন্তু তেজস্ক্রিয়তা বলে চলি। তাহলে কি বলছে পয়েন্টটা এখানে একবার আমরা দেখে নিই। তেজস্ক্রিয়তার ফলে নিউক্লিয়াস থেকে স্বতঃস্ফূর্ত ও নিরবচ্ছিন্নভাবে একটি আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি কিন্তু আমার নির্গত হয়। নেক্সট কি বলছে, রাসায়নিক বিক্রিয়া হলেও তেজস্ক্রিয়তা তাপমাত্রা, চাপের মতো বাইরের ফ্যাক্টরগুলি দ্বারা কোনোভাবে প্রভাবিত হয় না। বেসিক্যালি এই তেজস্ক্রিয়তাটা কি আমার তাপমাত্রা বা চাপ এগুলোর উপর নির্ভরশীল। তার মানে আমি কি বলতে পারি, কোনো তেজস্ক্রিয় এলিমেন্ট সে তার দেহ থেকে বের করা জিনিস গরম জায়গায় বেশি পরিমাণে বের করবে বা ঠান্ডা জায়গায় কম পরিমাণে বের করবে, বা উচ্চ চাপযুক্ত অঞ্চলে বেশি পরিমাণে আলফা বিটা গামা বের করবে বা নিম্ন চাপযুক্ত অঞ্চলে কম পরিমাণে আলফা বিটা গামা বের করবে না। তার মানে বাইরের ফ্যাক্টর, যেটাকে আমরা চাপ নিলাম বা তাপমাত্রা নিলাম, এই বাইরের ফ্যাক্টরগুলো কিন্তু আমার তেজস্ক্রিয়তার ওপর কোনোরূপ প্রভাবই ফেলবে না। অর্থাৎ তাপমাত্রা বা চাপের ওপর ডিপেন্ডই করবে না কোনো তেজস্ক্রিয় এলিমেন্ট থেকে কতটা পরিমাণ আলফা বেরোলো, কতটা পরিমাণ বিটা বেরোলো বা কতটা পরিমাণ আমাদের গামা বেরোলো। এটা কিন্তু এটা কিন্তু চাপ এবং তাপমাত্রার ওপর কোনো না কোনোভাবেই কিন্তু নির্ভরশীল হবে না।
ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? নেক্সট কি বলছে, হেনরি বেকারেল ঊনবিংশ শতাব্দীতে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এই তেজস্ক্রিয়তাটাকে আবিষ্কার করেন কে? হেনরি বেকারেল। এই পয়েন্টটা আমাদের এক্সাম ওরিয়েন্টেশনের জন্য বারংবার ইম্পর্টেন্ট। কেন বলছি এটা ইম্পর্টেন্ট? কারণ 99% স্টুডেন্ট এটার অ্যান্সার ভুল করে দিয়ে আসে। তারা তেজস্ক্রিয়তার মানে আবিষ্কার করেন বলে কার নাম লেখেন? মাদাম কুরির নাম লেখেন, কিন্তু না, মাদাম কুরিরও আগে মাদাম কুরি ডিসকভার করেছিলেন প্রথম তেজস্ক্রিয় এলিমেন্ট, কিন্তু এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটিটাকে ফর দ্য ফার্স্ট টাইম আমাদের সামনে নিয়ে আসছেন যে সায়েন্টিস্ট, তার নাম কি? তার নাম হলো কি হেনরি বেকারেল। তার নামটা আমাদের কি? সেটা হলো হেনরি বেকারেল। ঊনবিংশ শতাব্দীতে তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তার নামকরণটি কে করেছিলেন? মেরি কুরি নামকরণ করেছিলেন, এবং তিনি প্রথম তেজস্ক্রিয় মৌলটাকে ডিসকভার করলেন। তার নাম কি স্যার? তার নাম হচ্ছে গিয়ে পোলোনিয়াম। তাহলে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির ঘটনাটিকে সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কে? হেনরি বেকারেল। তেজস্ক্রিয়তার নামকরণ করেন কে? মেরি কুরি। আর প্রথম তেজস্ক্রিয় মৌলটাকে ডিসকভার করেন আমাদেরকে পোলোনিয়াম। কে ডিসকভার করেন? মেরি কুরি। ডিসকভার করেছিলেন মেরি কুরি, আর সেই এলিমেন্টের নাম লিখেছিলেন তিনি পোলোনিয়াম, তার নিজের দেশের নাম পোল্যান্ডের নামানুসারে। এছাড়াও পোলোনিয়াম বাদ দিয়ে তিনি রেডিয়াম নামে মৌলটিকেও কিন্তু আবিষ্কার করেছিলেন। আচ্ছা, নেক্সট এই প্রশ্নটায় চলে আসছি। এই প্রশ্নের অ্যান্সার কিন্তু আমি প্রত্যেকের কাছে কমেন্ট বক্সে চাই। এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে তোমরা প্রত্যেকে দেবে। এটার অ্যান্সার কিন্তু আমরা করিয়ে দিয়েছি আগের স্লাইডেই, তাই রিভাইন্ড করে একবার দেখে নেব এই প্রশ্নের অ্যান্সারটা কি হবে। আমি এই অ্যান্সারটা এখানে বলবো না, কমেন্ট বক্সে প্রত্যেকের অ্যান্সার চাই। কি বলছে? তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেছিলেন কে? তেজস্ক্রিয়তা প্রথম আবিষ্কার করেছিলেন কে? হেনরি বেকারেল, রন্টজেন, মাদাম কুরি না পিয়ের কুরি? কোনটা আমার সঠিক উত্তর হবে? অ্যান্সার করবে তোমরা কমেন্ট বক্সের মধ্যে। নেক্সট আমরা চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে যাওয়ার আগে প্রত্যেককে বলতে চাই যে আমাদের সেপ্টেম্বরে হচ্ছে গিয়ে মিসলেনিয়াসের এক্সাম, নভেম্বরে হচ্ছে গিয়ে ক্লার্কশিপ। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামগুলো কিন্তু খুব চটজলদি আমাদের কন্ডাক্ট হয়ে যেতে পারে। তার মানে যারা এই প্রত্যেকটা এক্সাম দিতে চাইছো, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামগুলো, মিসলেনিয়াস দিতে চাইছো, ক্লার্কশিপ দিতে চাইছো, আইসিডিএস দিতে চাইছো, বা যারা আমাদের স্টাফ সিলেকশন কমিশন নতুন করে তৈরি হওয়ার পর তাদের গ্রুপ সি অ্যান্ড ডি গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সিগুলোকে ফিল আপ করতে চাইছো, তাহলে প্রত্যেকটা এক্সামের জন্য আমরা কিন্তু আর আলাদা আলাদা কোর্স কিনবো না। তার দিন শেষ, আমরা প্রত্যেকে কি কিনবো? বেঙ্গল কম্বাইন্ড কোর্স। যেই বেঙ্গল কম্বাইন্ড কোর্সে এক ছাতার তলায় তোমরা ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পুলিশের এক্সামগুলোকে, পুলিশের এসআই কনস্টেবল, প্লাস তুমি নিয়ে নাও গ্রাম পঞ্চায়েত, প্লাস ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের গ্রুপ সি অ্যান্ড ডি, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড ডি, এই প্রত্যেকটা এক্সামের প্রিপারেশন আমরা কিন্তু এখন এক জায়গার মধ্যেই করতে পারবো বেঙ্গল কম্বাইন্ড কোর্সে। পুরো কোর্সের ফি হচ্ছে গিয়ে অনলি 689, এক বছরের প্রিপারেশন, এবং যেটা কিন্তু অনলাইন মোড অফ প্রিপারেশন। এবং এখানে তোমরা কি পাবে? উইকলি 5টা করে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, স্টাডি ম্যাটেরিয়াল, টপিক ওয়াইজ মক টেস্ট, ফুল লেন্থ মক টেস্ট, 24/7 ফ্যাকাল্টি গাইডেন্স। এই প্রত্যেকটাকে কিন্তু তোমরা অ্যাভেল করতে পারবে এই বেঙ্গল কম্বাইন্ড কোর্সের মধ্যে, যেটার টোটাল ফি হচ্ছে গিয়ে অনলি 639 ওয়ান টাইম পেমেন্ট, এবং পুরো কোর্সটাই হবে কিন্তু আমাদের অনলাইন মোডে। তাহলে তোমরা কিন্তু বাড়িতে সহজে বসেই সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে। আর এই কোর্সের আরও ডিটেলস জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890080-তে। চলে আসছি আমরা আমাদের পরের স্লাইডে। কি বলছে? তেজস্ক্রিয়তার একক হলো, তেজস্ক্রিয়তার একক যদি আমাকে বলা হয় তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির প্রধান একক কোনটি, তাহলে সঠিক উত্তর আমরা কি করব? প্রধান একক হচ্ছে গিয়ে আমাদের বেকারেল।
বেকারেল হচ্ছে কি মেইন ইউনিট, কিন্তু বেকারেল ছাড়াও আরও অন্যান্য ইউনিট আমরা দেখতে পাই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির। নাম্বার 1 হচ্ছে গিয়ে কুরি, সেকেন্ড হলো গিয়ে আমাদের রাদারফোর্ড। তাহলে বেকারেল নিয়ে নাও বা কুরি নিয়ে নাও বা রাদারফোর্ড নিয়ে নাও, প্রত্যেকটাই কিন্তু আমাদের কার একক হবে? তেজস্ক্রিয়তার একক হবে। কিন্তু তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটির মেন ইউনিট বা মেন একক আমার কোনটা? সেটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের এই বেকারেলটা, অন দ্য নেম অফ হেনরি বেকারেল। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি অর্ধজীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড। কি বলছে এটা? যে সময় পরে একটি তেজস্ক্রিয় পদার্থ মূল পদার্থের পরিমাণ থেকে অর্ধেক অবশিষ্ট থাকে তাকে ওই তেজস্ক্রিয় পদার্থের অর্ধজীবনকাল বলে। কি বললো? বোঝা গেল না? চলো আমরা বুঝি এবারে। ধরলাম একটা তেজস্ক্রিয় মৌল এবং তার পরিমাণ হচ্ছে কি এক্স। এবারে সেই তেজস্ক্রিয় মৌলটার পরিমাণের অর্ধেক আমার কত হবে? x/2। তাহলে এটা হলো তেজস্ক্রিয় মৌলের পরিমাণ আর এটা হলো সেম তেজস্ক্রিয় মৌলের অর্ধেক পরিমাণ। তাহলে এই তেজস্ক্রিয় মৌলটা তার মোট পরিমাণের থেকে অর্ধ পরিমাণ হতে, তেজস্ক্রিয় মৌলটা তার মোট পরিমাণ থেকে অর্ধ পরিমাণ হতে যেই সময়টা লাগাবে সেই সময়টাকে বেসিক্যালি আমরা কি বলি? হাফ লাইফ পিরিয়ড বা অর্ধজীবন কাল বলে চলি। সেই পিরিয়ডটাকে আমরা কি বলি? হাফ লাইফ পিরিয়ড বা অর্ধজীবন কাল বলে চলি। তাহলে অর্ধজীবন কাল বা হাফ লাইফ পিরিয়ড মানে এখানে আমাকে কি বোঝাতে চাইছে? সেটা হলো কোনো তেজস্ক্রিয় মৌল তার মোট পরিমাণের অর্ধেক হতে যে পরিমাণ সময়টাকে লাগাবে, মোট পরিমাণের অর্ধেক হতে যে পরিমাণ সময়টা লাগাবে তাকেই বলা হবে কি? অর্ধজীবন কাল বা হাফ লাইফ পিরিয়ড। ক্লিয়ার হলো প্রত্যেকের? বোঝা গেল? এটার একটা ইকুয়েশন আছে, টি হাফ ইকুয়াল টু 0.693/λ। কিন্তু তোমাদের অত ডিটেলসে গিয়ে লাভ নেই, জাস্ট এটুকুনি জানো একটা তেজস্ক্রিয় মৌল এক্স পরিমাণ আছে, কিছু সময় পর সে তার পরিমাণের অর্ধেক হবে, দ্যাট মিনস x/2 হবে। এই এক্স পরিমাণ থেকে x/2 পরিমাণ হতে যেই সময়টা সে লাগাবে এই সময়টাকে পার্টিকুলারলি আমরা কি বলি? অর্ধজীবনকাল বা হাফ লাইফ পিরিয়ড বলে চলি। বোঝা গেল প্রত্যেকের এত অবধি? ক্লিয়ার হলো এভরিওয়ান এত অবধি? হাফ লাইফ পিরিয়ড বা অর্ধজীবনকাল কাকে বলছি আমরা তাহলে? চল, হাফ লাইফের পরে আমরা বা হাফ লাইফ পিরিয়ডের পরের পার্টে আমরা চলে আসছি। সেটা হচ্ছে কি, আচ্ছা পরের পার্টে যাওয়ার আগে প্রত্যেককে বলে দিই যে তোমরা তো প্রত্যেকেই জানো মিসলেনিয়াসের এক্সাম হচ্ছে কি আমাদের 15th সেপ্টেম্বর এবং ক্লার্কশিপের এক্সাম হচ্ছে গিয়ে আমাদের নভেম্বর মাসে। তাহলে এই দুটো এক্সামকে টার্গেট করে আমরা প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে নিয়ে চলে এসেছি মক টেস্ট সিরিজ। কারণ একটা এক্সাম ক্লিয়ার করতে গেলে আমরা যতই থিওরি ওয়াইজ পড়াশোনা করি না কেন, মক টেস্ট বা এমসিকিউর প্রিপারেশন যদি আমরা না করি তাহলে কিন্তু সেই এক্সামের প্রিপারেশন কখনোই আমাদের ফুলফিল হতে পারে না। সো মক টেস্ট দেওয়ার পর আমরা টাইপ অফ কোশ্চেন জানতে পারি যে সেই এক্সামগুলোতে প্রিভিয়াস কোন কোন টাইপের কোশ্চেন এসছে বা ফার্দার কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে, প্লাস সেই মক টেস্টে আমি আমার র্যাঙ্ক দেখেও আমার প্রিপারেশনটাকে কিন্তু বুস্ট আপ করতে পারি। তো তার জন্য আমরা নিয়ে চলে এসেছি ক্লার্কশিপের মক টেস্ট হচ্ছে কি অনলি 47 রুপিস, মিসলেনিয়াসের মক টেস্ট হচ্ছে কি অনলি 56 রুপিস, যেখানে তোমরা কি পাবে? 5টা ফুল লেন্থ মক টেস্ট পাবে, 50 প্লাস টপিক ওয়াইজ টেস্ট পাবে, প্লাস এই টেস্টগুলোকে তোমরা ঘরে বসে অনলাইন মোডে কিন্তু দিতে পারবে, প্লাস এই টেস্টের সাথে কিন্তু তোমরা তার পিডিএফগুলোকেও ডাউনলোড করতে পারবে। ওকে, আচ্ছা তাহলে এই মক টেস্ট ডিটেলসগুলো জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নিতে পারো 9088890010-তে। এবার আমরা চলে আসছি WBPSC কম্বাইন্ড মক টেস্ট সিরিজ, যেখানে তোমরা 15টা ফুল লেন্থ মক টেস্ট পেয়ে যাবে, প্লাস 50 প্লাস টপিক ওয়াইজ টেস্ট, সেখান থেকে তার সলিউশন, তার অনলাইন টেস্ট দিতে পারবে এবং তার র্যাঙ্কটাকেও কিন্তু ডাউনলোড জানতে পারবে। ওকে, আর এই মক টেস্টের ডিটেলস বা পুরোটা কিনতে গেলে তোমরা যদি আরও কোনো কোয়ারি থাকে তাহলে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010
10তে। ওকে, আমরা আসছি আমাদের পরের পার্টে, সেটা বলছে কি নিউক্লিয় বিক্রিয়া। দেখে নেব আমরা এখানে নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে কি বেসিক্যালি দু ধরনের হয়। একটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন, একটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন, আরেকটাকে বলা হয় আমাদের কি নিউক্লিয় সংযোজন, আরেকটাকে বলা হয় আমাদের কি সেটা হচ্ছে কি নিউক্লিয় সংযোজন। ওকে, বিভাজন মানে কি জিনিস? বিভাজন মানে হচ্ছে কি আমি একটা ইউরেনিয়ামের আইসোটোপ নেব, সেটাকে একটা নিউট্রন দিয়ে ধাক্কা খাওয়াবো। তাহলে ইউরেনিয়ামের আইসোটোপটা একটা নিউট্রনের ধাক্কা খেয়ে একটা বেরিয়াম, একটা ক্রিপ্টন আর একটা 3টে নিউট্রন কণা তৈরি করতে হেল্প করে। তো আসছি প্রত্যেকটাই আমরা। নিউক্লিয় বিক্রিয়া সাধারণত দু ধরনের হয়, একটাকে বলা হয় নিউক্লিয় বিভাজন, আরেকটাকে বেসিক্যালি বলা হয় আমাদের কি নিউক্লিয় সংযোজন। তাহলে একদম ফার্স্ট পয়েন্টে আমরা চলে আসি, নিউক্লিয় বিভাজন কাকে বলে? নিউক্লিয় বিভাজন মানে কি বলছে, যে বিভাজনে কোনো ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটি কাছাকাছি ভরের নিউক্লিয়াস উৎপন্ন হয় এবং দ্রুততার সাথে নিউট্রন জাতীয় কয়েকটি ক্ষুদ্র কণা ও প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয়, তাকেই বেসিক্যালি বলা হয় আমাদের কি নিউক্লিয় বিভাজন। কি বলছে এখানে? ইকুয়েশনটাকে কিন্তু আমরা প্রত্যেকে নোট ডাউন করে নেব, কারণ বারবার এই ইকুয়েশন থেকে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের এক্সামে তৈরি হয়েছে। দ্যাট মিনস আমি নিলাম একটা ইউরেনিয়ামের আইসোটোপ 235 92 ইউরেনিয়াম। এবার এই ইউরেনিয়ামের মধ্যে আমি ধাক্কা লাগাবো একটা কণা দিয়ে, যেটা হলো কি 10 নিউট্রন। তাহলে 10 নিউট্রন নামক কণাটি যখন 235 92 ইউরেনিয়ামের সাথে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে কি তৈরি করবে? ধাক্কা খেয়ে তৈরি করবে হচ্ছে গিয়ে আমাদের 141 56 বেরিয়াম, 89 36 ক্রিপ্টন। ওকে, 89 36 ক্রিপ্টন প্লাস 3টে আমার কি তৈরি করবে? 10 নিউট্রন। সরি, এটা 144 হবে, 144 হবে। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের বেসিক ইকুয়েশনটা, এটা হচ্ছে আমাদের কি, এটা হলো আমাদের বেসিক ইকুয়েশনটা। তার মানে এখানে আমরা কি করলাম, একটা বড় ইউরেনিয়ামের আইসোটোপ নিলাম, যেটা হচ্ছে কি 235 92 ইউরেনিয়াম। এবার এই ইউরেনিয়ামের আইসোটোপটাকে আমি একটি নিউট্রন কণা দিয়ে অ্যাটাক করলাম বা ধাক্কা লাগালাম। তাহলে একটি মাত্র নিউট্রন কণার আঘাতে ইউরেনিয়ামের পার্টিকেলটা কি হবে? ভেঙে যাবে। আইসোটোপটা কি হবে? ভেঙে যাবে। তাহলে একটা মাত্র নিউট্রনের আঘাতে ইউরেনিয়ামের পার্টিকেলটা বা আইসোটোপটা ভেঙে গিয়ে 141 56 বেরিয়াম তৈরি করবে, 89 36 এর আমার ক্রিপ্টন তৈরি করবে, প্লাস আমরা কি দেখতে পারবো? প্লাস আমরা দেখবো হচ্ছে কি 3টে 10 নিউট্রনের পার্টিকেলটাকে তৈরি করতে হেল্প করবে। তাহলে এই ঘটনাটাই, এই যে একটা সামান্য পরিমাণ নিউট্রনের আঘাতে একটা ভারী নিউক্লিয়াস বিভাজিত হয়ে কতগুলি কাছাকাছি ভরের নিউক্লিয়াসটাকে আমার তৈরি করে দিল, এই ঘটনাটাকেই বেসিক্যালি আমরা কি বলি? নিউক্লিয় বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বলে চলি। কি বলে চলি? নিউক্লিয় বিভাজন বা ফিশন বলে চলি। ক্লিয়ার হলো প্রত্যেকের এত অবধি? তাহলে নিউক্লিয় বিভাজন বা ফিশন কাকে বলা হয়? ওকে, চলো তাহলে 1939 সালে বিজ্ঞানী অটো হ্যান এবং বিজ্ঞানী ফ্রিটজ স্ট্রাসম্যান প্রথম নিউক্লিয় বিভাজনের ঘটনাটাকে তারা কিন্তু আবিষ্কার করেন। আচ্ছা, নিউক্লিয় বিভাজনের পরে আমরা চলে আসছি নিউক্লিয় বিভাজন কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। এখানে দেখতে পাবে প্রত্যেকে জিআইএফ এ ছোট নিউট্রনটা আসছে, বড় আইসোটোপ বা বড় নিউক্লিয়াসটাকে ভেঙে সমভরের দুটো নিউক্লিয়াস আমার তৈরি করতে হেল্প করছে। প্লাস এখানে দেখো 3টে আলাদা আলাদা বলস আমার বেরিয়ে যাচ্ছে, যেটা আমার 3টে আলাদা আলাদা নিউট্রনটাকে ডিফাইন করতে কিন্তু হেল্প করছে। আচ্ছা, তাহলে এই নিউক্লিয়ার বিভাজনটাকে কোথায় কোথায় ব্যবহার করা হয়? একদম প্রথম পয়েন্টে যদি আমরা দেখি, পারমাণবিক চুল্লি এবং পারমাণবিক বোমা,
খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, নিউক্লিয় বিভাজন বা ফিশন ব্যবহার করা হয় কোথায়? পারমাণবিক চুল্লি এবং পারমাণবিক বোমার মধ্যে। আচ্ছা, নিউক্লিয় বিভাজনে অংশগ্রহণকারী পদার্থ কোনগুলো? ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের এই আইসোটোপ, তারা কিন্তু নিউক্লিয় বিভাজনে পার্টিসিপেট করে। সো এই পয়েন্টটা থেকে বারবার আমাদের ওয়ান ওয়ার্ড এমসিকিউ বারবার তৈরি হয় যে নিউক্লিয় বিভাজন বা ফিশনটাকে কোন কোন কাজে ব্যবহার করি আমরা। নাম্বার 1 পারমাণবিক চুল্লি, নাম্বার 2 হলো পারমাণবিক বোমা। আর নিউক্লিয় বিভাজনে অংশগ্রহণকারী পদার্থ কোনগুলো? নাম্বার 1 হলো ইউরেনিয়াম, নাম্বার 2তে হচ্ছে গিয়ে আমাদের প্লুটোনিয়াম, নাম্বার 2তে হলো প্লুটোনিয়াম। ক্লিয়ার হলো এভরিওয়ান? যাচ্ছি আমরা পরেরটায়। আচ্ছা, তাহলে আমাদের নিউক্লিয় বিভাজন অবধি আজকে আমরা ক্লাসটাকে এন্ড করব। শেষ করার আগে প্রত্যেককে বলতে চাই, যারা স্টাডি ম্যাটেরিয়াল, যারা মক টেস্ট, যারা অনলাইন ক্লাস ডিটেলসের খোঁজ করছো এবং ফ্রি স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট এবং ভিডিও লিঙ্ক পেতে চাইলে অবশ্যই তোমরা আমাদের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে পারো www.pratishtha.co.in বা প্লে স্টোরে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করতে পারো প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং বলে, যেখানে এই দুটো জায়গায় গিয়ে লগ ইন করলেই কিন্তু তোমরা মক টেস্টের ডিটেইল, ক্লাসের ডিটেইল, অনলাইন ব্যাচগুলোর ডিটেইল প্লাস ফ্রি ম্যাটেরিয়াল স্টাডি নোটগুলো কিন্তু তোমরা সেখানে গিয়ে অ্যাভেল করতে পারবে। ওকে, এছাড়াও আরও বিশদে জানতে নিচে দেওয়া নাম্বারটায় কল করে নাও 9088890010-তে। তাহলে আজকে আমাদের তেজস্ক্রিয়তার পার্ট 1 নিউক্লিয় বিভাজনের ক্লাস এক পর্যন্ত। টিল দেন, থ্যাংক ইউ এভরিওয়ান।